এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন সময় হেলথ এক্সপ্রেসের। হেলথ এক্সপ্রেস মানেই আপনারা সকলে জানেন যে আমরা বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং সেই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্ত হতে পারেন তারও কিছু সুলুক সন্ধান দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে আমাদের সঙ্গে কথা বলার জন্য হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল থেকে বিশিষ্ট ডক্টরসরা আসেন। তারা এসে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সেখান থেকেই আমরা আলোচনা করে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি বা আপনারা সেখান থেকে কি করে মুক্ত হতে পারবেন সেটার একটা সুলুক সন্ধান দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের সঙ্গে এই হেলথ এক্সপ্রেসে যিনি আছেন তিনি একজন স্বনামধন্য চিকিৎসক, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলের তিনি সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজে। এবং এই হেলথ এক্সপ্রেসে আমরা প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। আজকে যেরকম আমরা শিশুদের একটি বিশেষ সমস্যা যেটা হচ্ছে আপনার অটিজম, এই অটিজম নিয়ে কথা বলবো। তো এই এখন তো বোধহয় এই অটিজম সচেতনতা একটা কিছু সময় চলছে। এক্স্যাক্টলি, এপ্রিল হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস মান্থ আর 2 এপ্রিল হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে। তো এই এপ্রিল মাসটা আমরা অ্যাজ পিডিয়াট্রিশিয়ানস আমরা অটিজম নিয়ে লাস্ট বেশ কিছু বছর ধরে এটা নিয়ে একটা সচেতনতা স্প্রেড করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই মুহূর্তে অটিজম ইজ কোয়াইট আ সিগনিফিক্যান্ট ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম। এই মুহূর্তে বিশ্বে এটা প্রায় 120-130 বাচ্চার মধ্যে একটি বাচ্চার মধ্যে দেখা যায় এবং আমাদের দেশেরও একটা লাস্ট 3-4 বছর আগে একটা স্ট্যাটিস্টিক্স আছে যেখানে দেখা গেছে অ্যারাউন্ড 60 to 70 চিলড্রেনের মধ্যে একটি বাচ্চার অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা বলে সেরকম সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, অটিজমটা তো আমরা একটুখানি শুনেছি, কিন্তু এই যে আপনি বলছেন এএসডি অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা কি? এটা বলা যেতে পারে একটা আমব্রেলা টার্ম যার আন্ডারে নানা রকম অটিজম জাতীয় ব্রেন ডেভেলপমেন্ট সমস্যা আছে একত্রিতভাবে। আগে শুধু অটিজমই একটা স্পেসিফিক একটা ডায়াগনোসিস দেওয়া হতো, বাট এখন যেহেতু সব বাচ্চাদের সব রকমের সমস্যা থাকে না, কারোর একটু বেশি, কারোর একটু কম, বা কারোর একটা মিক্সচার অফ ভেরিয়াস ফাইন্ডিংস, সেই জন্য এটাকে একটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে এখন একটা নামকরণ করা হয়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে অটিজম একটা যদি আমরা পুরো একটা ব্যাপারকে ধরে নিই, তার মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে, কার কোন সমস্যাটা সেইটা আপনারা প্রথমে আগে দেখেন, সেই মতন করে চিকিৎসা পদ্ধতিটা চলে। রাইট, এক্স্যাক্টলি। তো এইখানে যেহেতু আপনি মানে জাস্ট জেনারেলাইজ করলেন ফর পিডিয়াট্রিশিয়ানস, বিকজ আমি একজন জেনারেল পিডিয়াট্রিশিয়ান, আই ডু মোর অফ ইন্টেন্সিভ কেয়ার, বাট অটিজমের জন্য এই মুহূর্তে যারা স্পেশালিস্ট তারা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান। অ্যাজ পিডিয়াট্রিশিয়ানস আমাদের কর্তব্য হচ্ছে যখনই আমরা কোনো বাচ্চা যারা আমাদের ক্লিনিকে আসছে বা যেখানে আমরা কিছু নর্মাল ফিচার্স কিছু নোটিস করছি যেগুলো একটা নর্মাল বাচ্চা যে ওই বয়সে এই কাজগুলো করবে না বা যেগুলো করা উচিত সেগুলো করছে না, বা কিছু এমন কিছু করছে যেগুলো মনে হচ্ছে যে না একটা নর্মাল বাচ্চার করা উচিত নয়, আমরা সেই বাচ্চাগুলোকে বা সেই অভিভাবকদের বলি যে নিউরো ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ানদের কাছে নিয়ে গিয়ে তারপরে সম্পূর্ণ ডায়াগনোসিসটা করে তারপরে
থেরাপি নিয়ে এগোতে। তাহলে এবার আপনি বললেন যে আপনাদের কাছে এলে আপনারা এই সাজেশনটা দিচ্ছেন, কিন্তু আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে বাবা মায়েরা কি করে বুঝবেন একদম ফার্স্ট সংকেতগুলো কি কি, মানে যদি ফার্স্ট রেড ফ্ল্যাগ আমরা বলি তাহলে সেগুলো কি কি? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা আজকাল আমরা ম্যাক্সিমাম বাবা মায়েদের থেকেই শুনে থাকি। বেশ অনেক ছোট ছোট জিনিস, ধরুন একটা বাচ্চার 1 বছর প্রায় বয়স হয়ে গেছে, তাকে ডাকা হচ্ছে বাট সে খেলনায় বা তার খেলায় এতটাই ব্যস্ত সে ঘুরেও তাকাচ্ছে না, বা ধরুন একটা বাচ্চার প্রায় 18 মাস হয়ে গেছে, তাকে ডাকা হচ্ছে বা সে কোনো কথা নিজে কিছুই বলছে না, মানে রেসপন্স করছে না, একদমই কোনো রেসপন্স করছে না। বা হয়তো আমরা একটা বাচ্চা দেখছি যে কিছু বেশ রকম, ধরুন একটা হ্যান্ড ফ্ল্যাপিং মুভমেন্টস হয়, সারাক্ষণ হাতটা এইভাবে ঝাঁকিয়ে যাচ্ছে বা জাস্ট হাতের দিকেই তাকিয়ে আছে, ওর সামনে একটা ইন্টারেস্টিং একটা বয়স উপযোগী খেলনা রাখলেও তার দিকে ঘুরে তাকাচ্ছে না বা তার দিকে রিচ আউট করছে না। বা অনেক সময় কি হয়, একটা বাচ্চার 2-3 বছর বয়স হয়ে গেছে, তাকে হয়তো একটা প্রশ্ন করা হলো, সে সেই কথাটাই ঘুরিয়ে বলল, মানে তার উত্তরটা দিল না, প্রশ্নটাকে রিপিট করলো। এক্স্যাক্টলি। বা কিছু স্পেসিফিক রিপিটেটিভ অ্যাকশনস বা রিপিটেটিভ ওয়ার্ডস করলো, যেটা আমরা ইকোলেলিয়াও বলে থাকি মেডিকেল ভাষায়। এই জিনিসগুলো মানে বেসিক্যালি অটিজম ইজ অ্যাকচুয়ালি আ ডিসঅর্ডার অফ কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। তো এই জায়গাতে যদি কোনো প্রবলেম দেখা যায় তখনই এইগুলো রেড ফ্ল্যাগস বা আমাদের জন্য যে এই বাচ্চার একটা নিউরো ডেভেলপমেন্টাল রিভিউ বা অ্যাসেসমেন্ট কিছু করা দরকার কিনা। আচ্ছা, তাহলে এটা গেল যে এই যে রেড ফ্ল্যাগ গুলো বাবা মায়েরা বুঝতে পারলো, এবং বুঝতে পারার পরেই তাদের ফার্স্ট স্টেপটা কি হবে? দেখুন, এমনি আমরা সবসময় বলে থাকি যে প্রথম 2 বছর, যেটা ব্রেন ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি বলা হয় ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, মানে যেখান থেকেই একটা বাচ্চা কনসিভ করা হলো সেখান থেকে 2 বছর বয়স অবধি, এই 1000 ডেজটা এখন খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি ব্রেন ডেভেলপমেন্টের কথা ভেবে থাকি। এবং প্রথম 2 বছর আমরা সবসময় বা আমাদের অ্যাডভাইস করে থাকি অ্যাট ফ্রিকুয়েন্ট ইন্টারভেলস তাদের যে রেগুলার পিডিয়াট্রিশিয়ান আছে তার কাছে যেতে, কারণ সেখানে গিয়ে এই ডিসকাশনসগুলো করা যায়। বা আমরাও জিজ্ঞেস করে থাকি যে বাচ্চা আজকে এই মাসে কি নতুন অ্যাক্টিভিটি করেছে, তাতেই আমরা অ্যাসেস করতে পারি যে বয়স উপযোগী যে ব্রেন ডেভেলপমেন্টাল মাইলস্টোনস বা নিউরো ডেভেলপমেন্টাল মাইলস্টোনস সেই জিনিসগুলো অ্যাচিভ করছে কিনা। যেখানেই আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন ইন্টারাকশনসে সেই জিনিসগুলো অ্যাচিভ করছে না, সো দ্যাটস এ রেড ফ্ল্যাগ। তো তার মানে এই বাচ্চাকে একবার আরেকটু ডিপলি এই জিনিসগুলো অবজার্ভ করে বা অ্যানালিসিস করে এগুলো দেখতে হবে। এবার যদি সন্দেহ হয়, মানে অনেক রকম অ্যাসেসমেন্ট টুলস আছে যেগুলো নিউরো ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানসরা ইউজ করে থাকেন, বা আজকাল অনেক সচেতন পিডিয়াট্রিশিয়ানরাও তাদের ক্লিনিকে ইউজ করে থাকেন, যেখানে সর্ট অফ কোয়েশ্চেনেয়ার আছে, মানে প্রায় ধরুন 20-22টা কোয়েশ্চেন দেওয়া হলো, সেখানে ইয়েস নো বা আমাদের টিক করতে হয়। তো সেখানেই একটা স্কোরিং হলে, যেটাকে এমচ্যাট বলা হয়, সেখান থেকেও বোঝা যায় যে এরকম নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস বা অটিজম স্পেকট্রাম কিছু আছে কিনা। তো সেই জিনিসটা আইডেন্টিফাই হলে নিউরো ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। এখন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গ্র্যাজুয়ালি লাস্ট বেশ কয়েক বছরে বেশ কিছু এরকম সেন্টার্স ডেভেলপ করেছে, যেখানে সর্ট অফ মাল্টিডিসিপ্লিনারি কেয়ার বা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যেখানে নিউরো ব্রেন ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান থাকছেন, ফিজিওথেরাপিস্ট থাকছেন, স্পিচ থেরাপিস্ট থাকছেন। তো তাদের একটা জয়েন্ট কেয়ার অ্যান্ড অ্যাসেসমেন্টে এই বাচ্চাদের একটা থেরাপি বা ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়ে থাকে। অ্যান্ড নট জাস্ট বাচ্চা, এখন কিন্তু বাবা মাদেরও এই ট্রিটমেন্ট প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যত তারা ইনভলভড হবে এই কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টে, তত বাড়িতে এসেও তারা সেম জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন বাচ্চাদের সাথে। মানে ধরুন আপনি তাহলে বলছেন যে একদম ফার্স্ট যখন তারা বুঝতে পারলো, তারা যখন ডক্টরের কাছে নিয়ে এলো, তারপরেও একটা অভিভাবকদের একটা মানে বাচ্চাদেরকে ট্রিট করার একটা বিশেষ পদ্ধতি থাকবে, যেটাতে বাড়িতে তারা তাদেরকে ট্রিট করলে আরো বেশি তাড়াতাড়ি এটা করবে। আরেকটা জিনিস আপনি বললেন যে প্রতিটা বাচ্চাকে মানে শুধুমাত্র ওই পেটে ব্যথা করছে বা খেতে চাইছে না এরকমের জন্য নয়, প্রতি মাসে মাসে মানে একটা চেকআপের, নট এক্স্যাক্টলি প্রতি মাসে আমরা প্রথম 3 মাস বলি, তারপরে ইউজুয়ালি এভরি 3 to 6 মান্থস একটা অ্যাডভাইস করা থাকে, যেখানে একটা ফলো আপ হতে থাকলে বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে যত আর্লি ডায়াগনোসিস করা যায় ততটাই বেটার। মানে যদি খুব মাইনিউটলি অবজার্ভ করা যায়, অনেক সময় 1 বছর বা 1.5 বছরের মধ্যেও আর্লি সিমটমস অফ অটিজম আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এটা কি একেবারে প্রথম থেকে এটা বোঝা সম্ভব নয় না? বাচ্চা যখন জন্মালো তখন থেকে এটা বোঝা সম্ভব নয়? না,
এটা কারণ সোশ্যাল ইন্টারঅ্যাকশনস এন্ড কমিউনিকেশনস তো হ্যাঁ, সময়ের সাথে যখন ডেভেলপ ওরা করছে। ওই মানে একটা সামাজিক মানে আদান প্রদানের মধ্যে দিয়ে যাবে তখনই সেটা বোঝা যাবে। এক্স্যাক্টলি। আগে বলা হতো যে 3 বছরে গিয়ে ডায়াগনোসিস ইউজুয়ালি করা যেতে পারে, বাট এখন এই অ্যাসেসমেন্টসগুলো যেহেতু আরো বেশি ফ্রিকোয়েন্ট হয়, এখন 1-1.5 বছর বয়সেও এইগুলো পিক আপ করাটা অনেক সময় পসিবল হয়ে যায়। তার সাথে মোটামুটি তো একটা অ্যাক্টিভিটিস তখন শুরু করেই দিচ্ছে বা একটু আদো আদো কথাগুলোও বলছে, তো সেক্ষেত্রে সেগুলো দেখে একটা কিছু বোঝা যায়। আচ্ছা, এবার হলো যে যখন কোনো বাচ্চা কথা বলছে বা ধরুন গান করছে বা কোনো রাইম বলছে, তখন কি মানে বোঝা সম্ভব যে মানে অটিজমটা তার আছে কি না, এবং সেটা যদি হয় তাহলে সেটা কতটা সত্যি যে একদম ওগুলো বলাতেও আমরা বুঝতে পারবো, বা ডক্টরদের কাছে গেলেও ডক্টররা বুঝতে পারবেন যেগুলো অটিজম আছে? এই মুহূর্তে স্ক্রিন টাইম ভীষণ রকম বেড়ে গেছে, তো ম্যাক্সিমাম বাবা মাই বলবেন যখনই আমরা জিজ্ঞেস করে থাকি যে বাচ্চা কতটা কথা বলছে বা কি কথা বলছে, তারা অনেক সময় বলে থাকেন ও প্রচুর কথা বলে, কিন্তু তারপরে স্টেটমেন্টটা থাকে যে ওর কথাগুলো না অনেক সময় কার্টুনের মতন। মানে এক্স্যাক্টলি ধরুন যে বাংলায় কথা বলছে বা হিন্দিতে কথা বলছে বা ইংলিশে কথা বলছে তা নয়, মানে ও কিছু না কিছু ওয়ার্ডস বলে যাচ্ছে, বাট এগুলো কিন্তু মিনিংলেস ওয়ার্ডস, বা যেভাবে ফ্রেজ করা উচিত এগুলো সেভাবে ফ্রেজ করা নয়। বা ধরুন পারপাসলেস ওয়েতে যদি কোনো একটা বাচ্চা কবিতা বলছে, এইসব বাচ্চাদের ইউজুয়ালি আই কন্ট্যাক্টস খুব একটা ভালো থাকে না, অনেক সময় অটিজম স্পেকট্রাম হলে তারা হয়তো ঘরের কোনায় দাঁড়িয়ে জাস্ট নিজের মনেই একটা কবিতা বলে যাচ্ছে। তো এইগুলো এটা বলা মানে যে ওর স্পিচ অ্যান্ড কমিউনিকেশন নর্মাল তা কিন্তু নয়। মানে বাবাকে বাবা বলছে না, মাকে মা বলছে না, অন্য কিছু র্যান্ডম অবজেক্টসকে তাকিয়ে বাবা বা মা বলছে, সেটাও কিন্তু নর্মাল কমিউনিকেশন নয়। মানে এটা একটা অ্যাবনর্মাল জায়গাতে যাচ্ছে, এটা ধরে নিতে হবে। এক্স্যাক্টলি, তখন ভাবতে হবে যে এখানে একটা অ্যাসেসমেন্ট দরকার আছে। মানে কথা বললে, মানে উনি যেটা বলছেন ডক্টর, যে কথা বলছে আপনার বাচ্চা তাই বলে বা কমিউনিকেট আপনার সঙ্গে করছে, মানে সেখানেও কিন্তু একটা আপনার ফাঁক থাকতে পারে যখন দেখবেন যে বাচ্চা নিজের মনে কিছু কথা বলছে। ধরুন বাবা মা যেটা বলছে সেটাও ধরুন নিজের মনে বলছে, আপনার দিকে তাকিয়ে বলছে না, বা ধরুন একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে অনর্গল নিজের মতন করে কিছু রাইম বলছে বা কোনো কথা বলে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যরকম মানে দিক নির্দেশ করে, এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আপনাকে কিন্তু ডক্টরের কাছে যাওয়াটা খুবই প্রয়োজন। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে ভ্যাকসিন কতটা প্রভাব ফেলে? এখনও আমরা মাঝে মধ্যে বেশ কিছু বাবা মাকে পাই যারা মনে করেন যে না, ভ্যাকসিন বা কিছু স্পেসিফিক ভ্যাকসিন আমরা দেব না, এগুলো দিলে অটিজম হতে পারে, বাট এটা কমপ্লিটলি ইটস আ মিথ। ভ্যাকসিন সবসময় দেওয়া হয় ইমিউনিটি বিল্ড আপ করার জন্য, রোগ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। যত রকম রিসার্চ হয়েছে, যেই 2-3টে ভ্যাকসিন নিয়ে একটা সন্দেহ ছিল, দেখা গেছে যে সেই ভ্যাকসিনস কখনোই অটিজম করে না। আচ্ছা, তো ভ্যাকসিন সেফলি, যেসব ভ্যাকসিনসই অ্যাভেলেবেল আছে সেগুলো তখনই আনা হয় যখন তার সব রকম টেস্টিং পরীক্ষা নিরীক্ষা করে হয়ে গেছে। হ্যাঁ, তো দিজ আর অ্যাবসলিউটলি সেফ, ভ্যাকসিন কখনোই অটিজম করে না। তাহলে ভ্যাকসিন, এটা অনেকের মনের মধ্যে এই বাবা মায়েদের বা ধরুন আমাদের বাড়িতে যারা একটু বয়স্ক মানুষজন আছে তাদের ক্ষেত্রে অনেক ধরনের মিথ থাকে, অনেক ধরনের একটা ভ্রান্ত ধারণা থাকে যে হয়তো ওই ভ্যাকসিন দেওয়া হলো তারপরেই বাচ্চার এই সিমটমগুলো ধরা পড়লো, কিন্তু ডক্টর দেবদীপ মুখোপাধ্যায় যেটা বলছেন যে অটিজমের ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু একেবারে কোনো রকমই এটার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। আচ্ছা, এবার হলো যে ধরুন কিছু কিছু মানে ডায়েটের ক্ষেত্রে মানে কোনো রকমের কি এফেক্ট পড়ে, বা মানে ডায়েট কতটা হেল্প করে ইমপ্রুভ করতে? এগেন মানে বেশ কিছু জায়গায় হয়তো বলা হয় যে গ্লুটেন ফ্রি ডায়েটে রাখুন বা ল্যাকটোজ ফ্রি ডায়েটে রাখুন। এগেন এগুলো হচ্ছে আবার বেশ কিছু মিথস। দেখা গেছে যে এইগুলো করে যে খুব একটা অটিজমের চিকিৎসা করা গেছে তা নয়। সো ম্যাক্সিমাম ট্রিটমেন্টটাই বেসড অন থেরাপিস। সো ডায়েট বা ভ্যাকসিনস এইগুলোকে কম্প্রোমাইজ করে বা রেস্ট্রিক্ট করে কিন্তু
সেরকমভাবে কোনো এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স কিছু পাওয়া যায়নি। আচ্ছা, মানে অটিজম হতে পারে বলে আমি ভ্যাকসিন দেবো না, অটিজম হতে পারে বলে আমি এই বেবি ফুডগুলো খাওয়াবো না, এরকম কোনো ধরনের কোনো ধারণা রাখার কোনো প্রয়োজন নেই। না, বেবি ফুড তো অ্যাজ সাচ আমরা কখনোই রেকমেন্ড করি না। হ্যাঁ, সেটা তো একটা, হ্যাঁ, বাট দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। বাট এখানে আমি বেবি ফুড বলতে মানে বাচ্চাদের যে খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলো মানে তাকে খাওয়াতে হবে, যে এই বয়স উপযোগী খাবার খাওয়াতে হবে, যে এই খাবারটা খাওয়ালে অটিজম হবে, এই খাবারটা খাওয়ালে ওটা হবে, সেটা কিন্তু নয়। মানে আপনি যখনই কোনো পেডিয়াট্রিক্সের কাছে যাচ্ছেন তখনই কিন্তু তারা আপনাকে তো একটা ফুড চার্ট বা একটা কিছু করে দিচ্ছেন, যে বলে দিচ্ছেন যে এইগুলো খাওয়া দরকার, এই গ্যাপিংয়ে একটা খাওয়া দরকার। তো সেই ধরনের খাবার যদি আপনারা বাচ্চাকে খাওয়ান তাহলে বোধহয় এই ধরনের কোনো রকমের কোনো সমস্যা এমনিতে হয় না। এবং অটিজম তো দূরস্থ, অটিজম সঙ্গে খাবারের কোনো রকমের কোনো সম্পর্ক নেই, ভ্যাকসিনের তো নেই। এইবার যেটা হচ্ছে যে এই ধরুন অটিজম কারুর হলো বাচ্চাদের, তাহলে একটা মানে কয়েকটা টার্ম আমরা এখন খুব শুনতে পাই, যেটা হচ্ছে স্টেম সেল থেরাপি অ্যান্ড আরেকটা হচ্ছে যে অক্সিজেন থেরাপি। এগুলো মানে কতটা কার্যকরী হয়, কতটা সেফ, এবং এগুলো কি খুব ডিফিকাল্ট একটা প্রসেস? বেশ কিছু আলোচনা অনেক জায়গাতেই হয়েছে রিগার্ডিং হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি। দেখা গেছে যে না, সেটা থেকে কোনো বেনিফিটস নেই। আচ্ছা, স্টেম সেল থেরাপি যদি আমরা অটিজমের ক্ষেত্রে ধরে থাকি, এই মুহূর্তে ইটস ব্যান্ড ইন ইন্ডিয়া, কারণ সেটাতে কোনো রকম সায়েন্টিফিক এভিডেন্স নেই। আচ্ছা, স্টেম সেল থেরাপিটা কি, মানে ওই সেল নিয়ে কিছু এরকম? হ্যাঁ, সেটা একটা কমপ্লেক্স প্রসিজার। অনেক রকম নানা রকম রোগে স্টেম সেল থেরাপি করা হয়ে থাকে, এবং বেশ কিছু সেন্টার্স রিসেন্টলি তাদেরকে প্রমোট করছিল নিজেদেরকে, যে তারা অটিজমও সারিয়ে দিচ্ছে স্টেম সেল থেরাপি দিয়ে। বাট দেয়ার হ্যাজ বিন আ স্টেটমেন্ট, যেটা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, আমাদের যেটা মাদার বডি অফ পিডিয়াট্রিশিয়ানস, সেখান থেকেও যে ইটস নট আ রেকমেন্ডেড ফর্ম অফ ট্রিটমেন্ট ফর থেরাপি। তো এগুলো ভুল ভ্রান্ত ধারণা। তাই হ্যাঁ, মানে এটা হাইপারব্যারিক অক্সিজেন, অন্যরকম প্রেসারাইজড অক্সিজেন। এটা তো মানে আমি শুনেছি, আমারও এক পরিচিত এরকম তার বাচ্চার অটিজম ছিল এবং তারা এই থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং প্রচুর একটা অনেক কি বলবো লেন্দি প্রসেস, এবং ভীষণ একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর খরচের ব্যাপার। তো একটা বাচ্চাকে সেই অক্সিজেনের ওই টিউবের মধ্যে তাকে সে যেতে পারে না বলে তার বাবা অথবা মাকে নিয়ে সেখানে করতে হয়। মানে এটা বেশ অনেক একটা বড়সড় ব্যাপার, কিন্তু তার কোনো একদমই কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। তো যেই জিনিসগুলোর সায়েন্টিফিক এভিডেন্স নেই সেগুলো করিয়ে সময় নষ্ট করা এবং প্রপার থেরাপি ডিলে করা ছাড়া আর কিছুই নয়। ঠিক, তাহলে মানে প্রপার থেরাপি, এগুলো ছাড়া প্রপার থেরাপি বলতে আপনি কি বোঝাচ্ছেন? যেটা একটু আগেই বলছিলাম, যে ইটস অ্যাকচুয়ালি আ মাল্টিডিসিপ্লিনারি থেরাপি বা ট্রিটমেন্ট। মাল্টিডিসিপ্লিনারি তখনই আমরা বলে থাকি যখন বেশ কিছু বিভাগ একসাথে এসে ট্রিটমেন্ট বা থেরাপি ইনিশিয়েট করে, যেরকম ব্রেন ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, এরা সকলেই একটা একত্রিতভাবে এই বাচ্চাদেরকে সময়ের সাথে সাথে রিভিউ করতে থাকে, যাতে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সেন্সরি থেরাপি, স্পিচ থেরাপি এবং তাদের কতটা ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে সময়ের সাথে, সেই জিনিসগুলো যাতে অ্যাসেস করা যায়। আচ্ছা, এটা কি মানে ধারাবাহিকভাবে চলতে থাকে, একসঙ্গে চলতে থাকে, নাকি একটা স্টেপে একজন সবাইকে নিয়ে এগোনো, মানে একত্রিতভাবে সবাই মিলে বাচ্চার ওই অটিজমটা যতটা পরিমাণে, এটা কি যতটা পরিমাণে মানে কম করা যায়, নাকি পুরোপুরি ভাবে? ডিপেন্ড করছে কবে ডায়াগনোসিস হচ্ছে। আমরা মেইন যেটা প্রবলেম ফেস করে থাকি, যখনই আমাদের সন্দেহ হয় বা যখনই আমাদের প্রথম বাবা মার সাথে আলোচনা করা হয়, আমরা বহু ক্ষেত্রেই একটা ডিনায়াল ফেস করি। তারা বলেন যে না, আমার বাচ্চা তো কথা বলে, বাট যেইভাবে কথা বলা উচিত, যেটা আমরা আলোচনা করছিলাম, বাবা মা কি মানতে খুব কষ্ট হয় বা মানতে চান না অনেক বাবা মা, যে আমার বাচ্চা অটিজমের শিকার বা এরকম কিছুটা তো আছেই। এবং কিছুটা আমাদের সমাজও আমাদেরকে সেই হিসাবে তৈরি করে যে না, আমার বাচ্চার যদি অটিজম হয় তাহলে সমাজ কি ভাববে। তো সেই জায়গাটা একটা থাকে, সেই জায়গাটা কাটিয়ে উঠিয়ে থেরাপি শুরু করা, সেটাও আবার বেশ কিছু আমরা মাস দেখি অনেক ক্ষেত্রেই ডিলে হয়ে যায়। তো যত আর্লি ডায়াগনোসিস হয়, যত আর্লি থেরাপিস ইনিশিয়েট করা যায়, ততটাই ইমপ্রুভমেন্টের চান্স থাকে। বাট হ্যাঁ, বেশ কিছু পার্সেন্টেজ আছে যেখানে সমস্যাটা এতটাই জটিল বা এতটাই অলরেডি অ্যাডভান্স করে গেছে, যেখানে থেরাপি করলেও সব রকম ইমপ্রুভমেন্ট নাও আসতে পারে।
বাট সেটা ভেবে আমি ওই রাস্তাতেই এগোলাম না, আমি থেরাপি শুরু করলাম না, তাতে তো আমি বাচ্চাটাকে আরো একটা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি। মানে এটা তো মানে সে নিয়ে যে মানে তার তো এটাতে কোনো রকমের কোনো দোষ নেই একটা বাচ্চার বা একটা শিশুর। তো আমরা যখন তাদের বাবা মা, তখন বাবা মায়েদের দায়িত্বটা আরো বোধহয় মানে আর 5টা বাচ্চার বাবা মায়েদের থেকে তাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়, কারণ সেই শিশুটির বাবা মা ছাড়া আর কেউ কিন্তু নেই, তাকে বোঝার মতন বাবা মা ছাড়া আর কেউ নেই। সুতরাং মন থেকে মনে হয় সমস্ত রকমের দ্বিধা, ভয়, দ্বন্দ্ব সমস্ত কিছুটা আগে কাটিয়ে নেওয়া উচিত। এবং এই যে এখন সচেতনতা মানে যে বার্তা চলছে বা দিনগুলো আমাদের বিশেষ করে করা হয়েছে যে এই দিনে এই অটিজম নিয়ে কথা হবে বা এই মাসটা পুরো অটিজম নিয়ে কথা হবে, এই সচেতনতা বার্তাগুলোকে নিয়ে মনের মধ্যে নিয়ে মাথায় নিয়ে আপনার বাচ্চা কিভাবে একটা সুস্থ জীবন যাপন করতে পারবে, এবং এদের ক্ষেত্রে খুব বোধহয় প্রয়োজন হয় এটাই যে নিজেরা নিজেদের কাজটা অন্ততপক্ষে স্বাবলম্বী হয়ে যাতে করতে পারে, যাতে নিজেদের মানে ভেতরের কথাগুলো যাতে বাবা মাকে বোঝাতে পারে, এইগুলো তো বোধহয় খুব প্রয়োজন। অ্যাবসলিউটলি, মানে কমিউনিকেশন, মানে আমরা তো হিউম্যান বিইংস, উই আর সোশ্যাল বিইংস অ্যাকচুয়ালি। তো আমাদের সবকিছুই হয় যতটা আমরা কমিউনিকেট করতে পারছি, ইমোশনস শেয়ার করতে পারছি, সেই জায়গাটা যেটা এদের কাছে একটা মস্ত বড় ইস্যু হয়ে যায়, বিকজ ইটস এন্টায়ারলি আর ইস্যু উইথ কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। হ্যাঁ, তাহলে এটা যত তাড়াতাড়ি করতে পারে তারা, সেটাও তো একটা আপনার বাচ্চা সেটা করতে পারলো, নিজের কাজটা নিজে করতে পারলো, তার ইমোশনটাকে আপনাদের কাছে শেয়ার করতে পারলো বা বাড়িতে যারা রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারলো, এটাও কিন্তু অনেকটা একটা বড় জিনিস। সেটাকে করাটাও খুব খুব জরুরি। বাবা মা হিসেবে মনে হয় সব ধরনের ভয়টাকে সরিয়ে দিয়ে, দূরে সরিয়ে, এটা আপনারা যত তাড়াতাড়ি পারেন, যদি বাচ্চার এরকম কোনো সিমটম দেখেন তাহলে অবশ্যই অতি দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ভার্চুয়াল অটিজম, এই কথাটা কিন্তু খুব শোনা যাচ্ছে রিসেন্টলি। ভার্চুয়াল অটিজমটা কি? ওয়েল, এটা তো প্যান্ডেমিকের মানে কোভিডের মানে প্যান্ডেমিকের পরপরই এটা বেশি করে শোনা যাচ্ছে। তো প্যান্ডেমিকে সোশ্যাল আইসোলেশন ছিল, আমরা সবাই নিজেদের বাড়িতে আবদ্ধ ছিলাম, স্ক্রিন টাইম সবার বেড়েছে, যার ফলে সোশ্যাল ইন্টারাকশনস কমেছে, অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের অ্যাটেনশন স্প্যান কমেছে, তো নানা রকমের হাইপার অ্যাক্টিভিটিস এগুলো দেখা গেছে। ইটস সর্ট অফ সিমিলার টু অটিজম বাট নট এক্স্যাক্টলি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো এমনিও, আর যদি আমরা অটিজমের কথা ভাবি, এগেন বাচ্চাদের ক্ষেত্রেও এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রেই অটিজম সমস্যাটাকে আরো বাড়িয়ে তোলে। মানে এটা আপনি বলছেন যে প্যান্ডেমিকের পরে একটা সুস্থ মানুষ, এত সে সুস্থই মানুষ, স্বাভাবিক মানুষ, সেও একটা অদ্ভুত অটিজম মানে সংক্রান্ত একটা বিহেভিয়ার করছে, মানে এটাকেই আমরা বলছি যে ভার্চুয়াল অটিজম। তো সুতরাং যতটা স্ক্রিন থেকে দূরে থাকা যায় ততটাই বোধহয় আমাদের ক্ষেত্রে মঙ্গল। মানে সুস্থ স্বাভাবিক হয়েও যদি অটিজম মানে এই জিনিসগুলোকে আমরা অটিজমের মতো ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু খুব সমস্যার বিষয় এটা। আচ্ছা, এই অটিজম যে চাইল্ডগুলো রয়েছে, যাদের হয়েছে অটিজম, তারা কি রেগুলার স্কুল যেতে পারে, বা রেগুলার যে স্কুলগুলো যাতে স্বাভাবিক বাচ্চারা যাচ্ছে সেরকম কোনো স্কুলে দেওয়াটা তাদের জন্য ভালো হবে, নাকি তাদের জন্য যে স্পেশাল যে কেয়ার সেন্টার বা স্কুল রয়েছে সেখানে যাওয়াটা বেটার হবে? যদি থেরাপি তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই নর্মালাইজ করা সম্ভব, এবং অনেক বাচ্চারাই আমরা দেখি যে সময়ের সাথে নর্মাল স্কুলে যাচ্ছে, নর্মাল বাচ্চাদের সাথে পড়াশোনা করছে, এবং পড়াশোনাতেও যে খুব খারাপ করছে তা নয়। সো দ্যাট ইজ অলসো পসিবল। অনেক ক্ষেত্রে স্কুলে স্পেশাল এডুকেটার্স বা যদি স্পেশাল একটু এডুকেশনাল সাপোর্ট অ্যারেঞ্জ করা যায় সেগুলো পসিবল। বিদেশে মানে স্পেশালি ইউরোপে, ইংল্যান্ডে, এইসব জায়গাতে অনেক ক্ষেত্রেই এই স্পেশাল এডুকেটার্স অ্যারেঞ্জ করাটা অনেক ইজি স্কুলগুলোর পক্ষে। সো সেখানে তো এটা সর্ট অফ নর্মাল যে অটিস্টিক বাচ্চারা নর্মাল স্কুলেই যাবে। বাট হ্যাঁ, 20-30% বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, তাদের পক্ষে হয়তো নর্মাল স্কুলে যাওয়াটা পসিবল নয়। বাট বাকিদের ক্ষেত্রে যদি থেরাপি ঠিক সময় শুরু হচ্ছে, আগে ডায়াগনোসিস হচ্ছে, এবং পেরেন্টস মানে বাড়ির সকলে, শুধুমাত্র বাবা মা নয়, এটা তো পুরো ফ্যামিলি ইনভলভ হতে হয়, পুরো ফ্যামিলিকে ইনভলভ হতে হয়, তখন ইমপ্রুভমেন্ট হলে ডেফিনেটলি নর্মাল স্কুলে পাঠানো পসিবল। মানে তাহলে এটা ডক্টর যেটা বলছেন যে নর্মাল স্কুলে আপনার বাচ্চা যেতেই পারে, কিন্তু সেটা ওই একটাই কথা যে খুব তাড়াতাড়ি মানে ধরা পড়াটা এবং এই প্রসেসের মধ্যে যাওয়াটা খুব
দরকারি। একদম প্রথম দিকেই যদি এটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা নর্মাল স্কুলে যেতে পারে, স্বাভাবিক বাচ্চাদের মতন বিহেভিয়ার করতে পারে এবং অবশ্যই তারা কিন্তু স্বাভাবিক যে বাচ্চারা নর্মাল স্কুলে যায় তাদের মতন ভালো রেজাল্টও করতে পারে। এইবারে যেটা হচ্ছে যে মেইন স্ট্রিম স্কুল বেটার না মানে এডুকেশনের জন্য আপনার অটিজম যারা, এটা তো আপনি বললেন যে এটাই বেটার হবে। তো এই যে ধরুন একটা না খুব মানে বাবা মায়েদের ক্ষেত্রে আমরা এটা দেখি যে কারুর যদি অটিজম হয়েছে কোনো শিশুর বা তার বাচ্চার, মানে বাবা মায়েরা খুব গিল্ট ফিল করে যে এটা কি আমাদের জন্য হলো, মানে আমাদের কোনো ফল্ট ছিল যার জন্য হলো, হয়তো আমি ওইটা করেছিলাম তার জন্য আমার এরকম হলো। এটা থেকে কি বলবেন যে? নট এক্স্যাক্টলি, কারণ অটিজম কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশনও আছে, মানে বেশ কিছু জিনস রেসপন্সিবল, আর তার সাথে এনভায়রনমেন্টাল। মানে একটা বাচ্চা যাকে একা দিনের পর দিন একা ছেড়ে দেওয়া হচ্ছে, যাকে একটা মোবাইল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সব ফ্যাক্টরসগুলো অনেক সময় কন্ট্রিবিউট করে থাকে। বাট বাবা মার অ্যাজ সাচ কেউ তো জেনে বুঝে তার বাচ্চাকে অটিস্টিক বানাবে না। তো বাবা মার অ্যাজ সাচ কোনো কন্ট্রিবিউশন থাকে না অটিস্টিক করার জন্য বা বাচ্চার অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হওয়ার জন্য। তো ইটস এ মিক্সচার অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল রিজনস যেগুলো। আচ্ছা, এই এনভায়রনমেন্টাল রিজনটা বাচ্চা জন্মাবার পর আপনি বলছেন যে বাচ্চাদের ক্ষেত্রে একটা এনভায়রনমেন্টাল যদি ডিস্টারবেন্স থাকে তাহলে এটা হতে পারে, কিন্তু ধরুন প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো মায়ের যদি কোনো ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে কি বাচ্চার অটিজম হতে পারে? এবার ধরুন তার প্রথম বাচ্চার অটিজম আছে, তার পরবর্তী বাচ্চার অটিজম থাকার একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, কারণ একটা 10% জেনেটিক কারণ থেকেই থাকে। তো সেই ক্ষেত্রে যেই ডাক্তারবাবুর কাছে তারা প্রেগনেন্সি নিয়ে ফলো আপ করছেন সেটা তারা ডিসকাস করতেই পারেন। অবস্টেট্রিশিয়ানরা ইউজুয়ালি অনেক সময় জেনেটিক টেস্ট অ্যাডভাইস করে থাকেন বা জেনেটিক কাউন্সিলরের কাছে রেফার করে থাকেন, যাতে সেই পার্টটা শিওর হয়ে গিয়ে নিয়ে তারপরে সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সি যেরকম যার চলছে সেটাকে কন্টিনিউ করা যায়। আচ্ছা, মানে প্রথম বাচ্চা যদি অটিজমের শিকার হয় তাহলে পরবর্তী প্রেগন্যান্সির সময় তাহলে একটা ডক্টরের পরামর্শ নেওয়াটা খুব দরকার, যে জিনের পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারবেন যে পরবর্তী যে বাচ্চাটা মানে হবে তার অটিজম হতে পারে কি পারে না। হ্যাঁ, জেনেটিক টেস্ট থেকে একটা পসিবিলিটি থাকে। তো এটা তো বোধহয় করিয়ে নেওয়াটা খুবই দরকার, কেননা একটা যখন এরকম হয়েছে তাহলে ওই গিল্ট ফিলটা মানে আর পরবর্তী ক্ষেত্রে হবে না। সেটা ঠিক আছে। ফ্যামিলিতে যদি কোনো মানে অটিজম বাচ্চা থাকে তাহলে প্রেগনেন্সি মানে এফেক্টেড হতে পারে কিনা সেটা তো আপনি বললেন, জিনেরও একটা ব্যাপার বললেন, পরিবেশেরও একটা ব্যাপার বললেন, আমাদের লাইফস্টাইল এই যে খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে সেটারও একটা এফেক্ট তো আছে। আমরা আজকাল বেশিরভাগই সবাই আমরা নিউক্লিয়ার ফ্যামিলিজ। আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চার সাথে কথা বলার জন্য, খেলার জন্য অনেকেই থাকতেন বাড়িতে, এখন সেটা মুশকিল হয়ে গেছে। তো একটা বাচ্চাকে যদি একা একটা মোবাইল বা আইপ্যাড দিয়ে সারাদিন ছেড়ে দেওয়া হয় তখন তো তার সাথে মানে একটা ভার্চুয়াল ডিভাইস কখনোই 2-way কমিউনিকেশন করে না, সেটা একটা সর্ট অফ 1-way কমিউনিকেশন হতে থাকে, একটা ডাইডাক্টিক একটা অ্যাপ্রোচ হতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইম বাড়ছে অটিজমের, সেই জন্য একটা কিন্তু কারণ যে এখন অটিজম আমরা অনেক বেশি দেখতে পাই। এটা আগের দিনও মানে স্পিচ থেরাপিস্ট আমাদের এখানে এসেছিলেন আপনাদের ওখান থেকেই, হেলথ ওয়ার্ল্ড থেকেই, তো উনিও বলছিলেন এই ব্যাপারটা যে মানে এত কমিউনিকেশন আমাদের মধ্যে কম হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে মানে বাচ্চাদের কথা বলাটাও মানে একটা সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সময় দেরিতে হচ্ছে বা কথা বলতে পারছে না, এটাও মানে প্রচুর অসুবিধার মধ্যে একটা পড়ছে বাচ্চারা। অ্যাবসলিউটলি। আর ইউজুয়ালি মানে সেটাই কিন্তু কমনেস্ট জিনিস, যেই প্রবলেম নিয়ে বাবা মারা আমাদের কাছে আসেন, এসে ইউজুয়ালি বলেন যে ও কথা বলছে না। তো তারপর থেকেই দেখা যায় যে হ্যাঁ ওর 1.5-2 বছর হয়ে গেছে, ও কোনো কথা বলছে না। তারপরে আরেকটু সেটাকে ডিপলি যদি দেখা হয় তখন দেখা যায় যে হ্যাঁ অটিজমের মতন সিমটমস। আচ্ছা, তাহলে এটাও একটা কিন্তু দিক যে যদি কথা বলতে পারছে না তাহলে কথা না বলতে পারার ক্ষমতাটাও একটা দিক হতে পারে, আবার অটিজমও একটা দিক হতে পারে, মানে দুটোই হতে পারে কিন্তু। তো সুতরাং কোনো জিনিসটাকে নেগলেক্ট করাটা একেবারে উচিত নয়। আপনি ভাবছেন হয়তো কথা বলার যে প্রসেসগুলো আছে সেগুলো করে দেবেন, কিন্তু অটিজমও এটার একটা কারণ হতে পারে যার জন্য আপনার বাচ্চা
কথা বলতে পারছে না, এটাও হতে পারে। তো সুতরাং সব ক্ষেত্রেই আপনাকে প্রথমেই যখন আপনি এই সংকেতগুলো পাচ্ছেন আপনার বাচ্চার কাছ থেকে, তাহলে অতি অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। শিশু রোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে যদি অটিজমের কোনো রকমের কোনো ছিটেফোঁটাও তারা বুঝতে পারেন যেটা আপনার বাচ্চার রয়েছে, তাহলে অবশ্যই তারা কিন্তু রেফার করে দেবেন। উনি যেগুলো বললেন যে বিভিন্ন বিভাগের যারা রয়েছেন অটিজম নিয়ে যারা কাজ করেন তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। আচ্ছা, একটা জিনিস বলুন যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে এই অটিজম নিয়ে বা এগুলো নিয়ে কি কাজ হচ্ছে? এই মুহূর্তে প্রত্যেকটা হসপিটালেই করা হয়। আমাদের হসপিটালেও প্রত্যেকটা ভিজিটসেই ব্রেন ডেভেলপমেন্ট অ্যাসেস করা হয়, সেগুলো দেখা হয়। মানে যে কোনো বাচ্চা আপনাদের কাছে, মানে শিশু রোগ বিশেষজ্ঞের কাছে এলেই সেটা আপনারা অ্যাসেস করেন? হ্যাঁ, সেটা আমাদের পার্ট অফ নর্মাল প্রোটোকল যে আমরা প্রত্যেকটি বাচ্চার আমরা ব্রেন ডেভেলপমেন্ট প্রত্যেকটা ভিজিটে আমরা অ্যাসেস করে থাকি, এবং সেই অ্যাসেসমেন্টগুলো থেকেই সেই ডায়াগনোসিসগুলো করা পসিবল হয় যে সেই বাচ্চাটির অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিছু আছে কিনা। আচ্ছা, আর এই যে বলছেন যে এই মাসটা পুরো একটা সচেতনতামূলক মাস হিসেবে আপনারা এই করছেন, তো সেরকম ধরনের কোনো প্রোগ্রামস বা এরকম কিছু কি মানে আছে, বা বাবা মায়েরা যদি যেতে চায় সেখানে? গত একটি মাসে আমাদের পশ্চিম বর্ধমানে অনেক জায়গাতেই অনেক রকম অ্যাক্টিভিটিস হয়েছে। বেশ কিছু সোশ্যাল মেসেজেস অলরেডি লোকাল অনলাইন ফোরামসে এবং আমাদের হসপিটালের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনারা দেখে থাকবেন লাইট ইট আপ উইথ ব্লু বলে বেশ কিছু মেসেজেস, যেটাতে ধরুন আমাদের আসানসোল রেলওয়ে স্টেশনকে ব্লু লাইটে সুসজ্জিত করা হয়েছে মেসেজটা দেওয়ার জন্য, কারণ অটিজমটাকে ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বা কলকাতাতে শিয়ালদা রেলওয়ে স্টেশনেও একটা দিনের জন্য লাইটিংটা চেঞ্জ করা হয়েছিল টু ব্লু। তো এই অ্যাক্টিভিটিসগুলো লাস্ট এক মাস ধরে বহু জায়গাতেই হয়েছে, বহু রকম সোশ্যাল ফোরামসে হয়েছে, এবং এই অঞ্চলের অ্যাটলিস্ট আমাদের হসপিটালে তো বেশ কিছু দিন ধরেই এটা নিয়ে বেশ কিছু মেসেজেস অলরেডি হসপিটাল পেজে আছে বা পেজ থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এই ধরুন আপনাদের কাছে যখন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলের কাছে যখন এরকম কোনো একটা কেস আপনি বুঝতে পারবেন যে বাচ্চা অটিজমের শিকার, তাহলে সেক্ষেত্রে কি মানে এই যে ট্রিটমেন্টটা ফার্দার যে প্রসেসের মধ্য দিয়ে যাবে, আপনি বলেন অনেকগুলো মানে থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে অনেকগুলো, সেগুলো কি ওখানে ব্যবস্থা আছে? অনেক কিছু আছে, বাট এগেন বুঝতে হবে যে এখানে অনেকের একটা সম্মিলিত ইনভলভমেন্ট লাগে। তো সেই জন্য অনেক কিছু আমাদের এই মুহূর্তে প্রোভাইড করা না, সেগুলো কি আপনারা বলে দেবেন তো যে এই জায়গা মানে কোথায় গেলে মানে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে? খুবই প্রয়োজন যে এই বাবা মাদের বা এই ফ্যামিলিদেরকে আমরা সঠিকভাবে সাপোর্ট করি, ঠিক, কারণ না হলেই এই নানা রকম ডিস্ট্রাকশনস লাইক ধরুন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, স্টেম সেল থেরাপি বা হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি, এইসবের দ্বারা তারা বিভ্রান্ত হয়ে যেই সময়টা থেরাপি ঠিক মতন বাচ্চা পেলে ভালো হতো সেটা থেকে তারা মিসগাইডেড হন। সো অ্যাজ পিডিয়াট্রিশিয়ানস এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা বাচ্চাকে এবং তাদের অভিভাবকদের সঠিক রাস্তায় গাইড করি যাতে সেই বাচ্চাটি আবার নর্মাল ট্র্যাকে ফেরত আসতে পারে। মানে ব্যাঙের ছাতার মতন তো এরকম চারপাশে বিভিন্ন ধরনের সেন্টার গুজিয়ে গেছে, সেগুলো থেকে মানে অ্যাওয়ারনেসটাও তো ভীষণভাবে দরকার যে কোনটায় গেলে আপনার বাচ্চা আবার সুস্থ জীবনে ফিরতে পারবে। এটা কিন্তু খুব খুব প্রয়োজন, মানে এই অ্যাওয়ারনেসটা প্রচণ্ডভাবে প্রয়োজন যে আপনি আগে ডিসাইড করবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা খুব দরকার। এটা কিন্তু আপনার শিশুর জন্য, আপনার বাচ্চার জন্য দরকার। সুতরাং আপনার বাচ্চার যাতে ভালো হবে সেটাই কিন্তু আপনাকে ওই মানে অনেক সময় এরকম হয় কি যে অনেক অনেক টাকা খরচ করে বা অনেক কিছু আপনি করলেন, ভাবলেন আমি বাচ্চার জন্য অনেক কিছু করে ফেলেছি, অনেক হয়তো বোঝায় যে এই জিনিসগুলো মানে হচ্ছে এখন কেন করবি না আপনি, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে মানে নিজের জীবনের সমস্ত কিছু দিয়ে বাচ্চার জন্য করে কিন্তু আলটিমেটলি তো রেজাল্টটা জিরো। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মানে খুব ভাগ করাটা খুব দরকার যে আপনি কি করবেন আর কি না করবেন, এবং এটার জন্য আপনার কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সঠিক জায়গায় যেতে হবে, এবং সঠিক জায়গাটা অবশ্যই হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল। কেননা এখানে গেলে
ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়ের মতন পেডিয়াট্রিক্সরা আছেন, তারা আপনাকে সঠিক পথের দিশাটা দেখাবেন। যদিও সেই জায়গায় সবগুলো শাখা যদি নাও পান, কোথায় আপনি বেস্টটা পাবেন, কোথায় গেলে আপনি আপনার বাচ্চাকে নর্মাল লাইফে ফেরাতে পারবেন, সেই সমস্ত কিছু কিন্তু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আপনাকে সেই পথের দিশাটা দেখাবে। পথের দিশা দেখাবেন ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়ের মতন আরও যারা ডক্টরসরা রয়েছে তারা। এবার আমি একটুখানি মানে একদম হয়তো শেষের দিকে চলে এসেছি, যে র্যাপ আপ করার আগে আপনি কি মেসেজ দিতে চান অভিভাবকদের জন্য? সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 নম্বর সমস্যাটা আগে খুঁজে বার করা, মানে আমার বাচ্চার অটিজম আছে সেই জিনিসটা জানার চেষ্টা করাটা খুব প্রয়োজন। যদি সন্দেহ হচ্ছে, সবার আগে হেজিটেশনটা কাটিয়ে আপনার যিনি রেগুলার পিডিয়াট্রিশিয়ান আছেন তার কাছে নিয়ে যান, তার কাছে গিয়ে আলোচনা করুন প্রবলেমটা সম্বন্ধে। কারণ যতক্ষণ না আপনারা এই সমস্যাটা নিয়ে আলোচনা করবেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখি না ডাক্তারবাবু আমরা খুব ভয় পাচ্ছিলাম, যদি এই সমস্যাটা হয়ে যায় তখন আমরা কি করব। বাট আমি মনে হচ্ছে প্রবলেম আছে, আমি বাড়িতে বসে থাকলাম, তাহলে তো প্রবলেমটা চলে যাবে না। তো হেজিটেশনটা আগে কাটিয়ে উঠুন। 2 নম্বর যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, একবার যখন ডায়াগনোসিসটা হচ্ছে তারপরে প্রচুর পেশেন্সের দরকার। মানে অটিজম কোনো সর্দি কাশি রোগ জাতীয় নয় যেটা আপনার ধরুন 5 দিন 7 দিন সিরাপ খেলাম, ট্যাবলেট খেলাম, ঠিক হয়ে গেল, তারপরে বাচ্চার সব কিছু নর্মাল হয়ে গেল। এখানে কিন্তু মাসের পর মাস বাচ্চাকে নিয়ে পরিশ্রম করতে হয়, থেরাপি কন্টিনিউ করতে হয়। কারণ আমরা বহু ক্ষেত্রেই দেখে থাকি কিছুদিন থেরাপির পরে, না ডাক্তারবাবু 1 মাস করলাম, 3 মাস করলাম, বাচ্চা তো যেরকম ছিল ইমপ্রুভ করছে না। হ্যাঁ, তো সেই জায়গাটা একটা চলে আসে যেখানে মনে হয় যে না আমরা তো ধরুন এই খরচাটা করছি, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ডেফিনেটলি একটা জায়গা যদি আপনার পছন্দ না হয়, আপনি অবভিয়াসলি আরেকটা থেরাপি সেন্টারে যেতে পারেন, সেই জায়গাগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। বাট আমি হাল ছেড়ে দিলাম, জিনিসটা বন্ধ করে দিলাম, পুরো বন্ধ করে দিলাম এটা, বা বাচ্চা বড় হোক 5-6 বছর হোক তারপরে আমি করব। কারণ মনে রাখতে হবে 5 বছরে কিন্তু একটা বাচ্চা একটা নর্মাল স্কুলে যাওয়া শুরু করে। তো আমি যত দেরি করব ডায়াগনোসিস করতে, তত দেরি হবে বাচ্চাটিকে নর্মালাইজ করতে এবং তত দেরি হবে তাকে স্কুলে ভর্তি করতে। তো হেজিটেশনটা কাটিয়ে উঠতে হবে এবং প্রচুর পেশেন্স রাখতে হবে যখন এই থেরাপি শুরু হচ্ছে। আর 3 নম্বর, শুধু মায়ের রেসপন্সিবিলিটি নয়, ইটস এ রেসপন্সিবিলিটি অফ দ্য এন্টায়ার ফ্যামিলি। বাবাকেও সময় বের করতে হবে এবং যদি তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে তাদেরকেও এগিয়ে আসতে হবে এই পরিবারটি এবং মোর ইম্পর্টেন্টলি এই বাচ্চাটাকে সাপোর্ট করার জন্য। ঠিক ঠিক, মানে এই বাচ্চাটা আরেকটা জিনিস বলুন, যে এই যে পরিবারের সাপোর্ট বা ধরুন বাবা মায়ের সাপোর্ট বলছেন, তো এক্ষেত্রে যত বাচ্চারা স্বাভাবিক জীবনের মধ্যে থাকবে, নর্মাল লাইফের মধ্যে থাকবে, তত বোধহয় তারা বেশি ইমপ্রুভ করবে নাকি? অ্যাবসলিউটলি। মানে ওকে একটা ওই রকম করে বলাটা উচিত নয় যে তুমি, মানে সবসময় একটা আইডেন্টিফাই করা উচিত নয় যে তুমি একটা আলাদা, তুমি অটিজমের বাচ্চা, তোমাকে এইগুলো করতে হবে। তার থেকে মনে হয় যদি, মানে এটা আমি বলছি যে এটা মনে হয় আমার, যে যদি একদম নর্মাল লাইফের মধ্যে বাড়ির মানে মানুষজনেদের মধ্যে যদি একদম নর্মাল ভাবে রাখা যায়, তাহলে বোধহয় আরো বেশি ভালো ডেভেলপমেন্ট হতে পারে তাদের জন্য। তাহলে প্রথমেই বাবা মায়েদের ভয়টা, দ্বিধাটা, বারবারই বলছি, এগুলোকে কাটিয়ে উঠতে হবে এবং প্রচুর ধৈর্য দরকার এই বাচ্চাদের সঙ্গে, মানে বাচ্চাদেরকে নর্মাল করার জন্য। একদম আচ্ছা, এটাকে পুরোপুরি একেবারে তো নর্মাল ব্যাপারটা হয় কি? ওই যে আমরা ডিসকাস করলাম, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বাট কিছু পার্সেন্টেজ ক্ষেত্রে 20-30% হয় না। কারণ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অনেক সময় থাকে, বা অনেক সময় বেশ কিছু জেনেটিক ইস্যুস থাকে যেখানে সম্পূর্ণরূপে যে নর্মাল হবে তা নয়। বাট বেশ কিছু অটিস্টিক বাচ্চা আগে ডায়াগনোসিস হলে, আগে থেরাপিস পেলে তারা বেশ ভালো করে। আচ্ছা, এগুলো কি মানে ধরুন এই যে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো থাকে, ধরুন গান শেখা, নাচ শেখা, বা ধরুন এরকম ধরনের যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো থাকে, সেগুলো কি ওদেরকে শেখালে একটু আলাদাভাবে ওরা ইমপ্রুভ করতে পারে? এগেন ওগুলো সবকিছুই থেরাপির পার্ট হিসেবেই থাকে। তো ওদের ইন্টারেস্ট গ্রো করা কোনো স্পেসিফিক জিনিসে, যাতে ওভারঅল ওদের ব্রেন ডেভেলপমেন্টটা নর্মালাইজ হয়। এখনকার সময় আপনারা নিশ্চয়ই দেখেই থাকবেন যে নানা রকম ইন্ডিয়ান আইডল বা এইসব প্রোগ্রামেও অনেক বাচ্চারা আছে, তাদের বাবা মা তাদের যে ডিফিকাল্ট সময়টা কাটিয়ে উঠিয়ে তারা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে, সেই জিনিসগুলো ডিসকাস করে থাকেন। সো এভরি চাইল্ড ইজ স্পেশাল, প্রত্যেকটা বাচ্চারই এক একটা স্কিল সেট ডেভেলপ করে। এই বাচ্চাদের ক্ষেত্রেও
তাদের কোনটা পছন্দের জায়গা বা তাদের স্কিলটা কোন জায়গায় বেটার ডেভেলপ করছে সেই রাস্তাটাই তাদেরকে নিয়ে যাওয়াটা প্রয়োজন। ঠিক, এই যে ডক্টর দেবদীপ মুখোপাধ্যায় বললেন যে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে স্পেশাল, মানে স্পেশাল চাইল্ড বলতে এরকম কিছু কিন্তু হয় না। যদি কোনো বাচ্চা ধরুন অটিজমের শিকারও হয় তাহলে সেটা তো তার নিজস্ব কোনো রকমের দোষ নয় বা তার বাবা মায়েরও দোষ নয়, সুতরাং সে হয়ে গেছে, সে অটিজমের শিকার হয়েছে। এবার যেটা হচ্ছে যে এই সমস্ত বাচ্চাদেরও কিন্তু এক একটা করে বিশেষ গুণ থাকে, সেটাকে বোধহয় রেকটিফাই করাটা খুব দরকার, যে এই সমস্ত বাচ্চারাও কিন্তু অনেক কিছু করতে পারে। যে জায়গাটাকে আপনি যদি এক্সপ্লোর করেন সেইটা ধরে যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু উনি যেটা বলছিলেন যে অনেক বাবা মায়েদের দেখা গেছে যে ইন্ডিয়ান আইডল বা এরকম ধরনের বড় কোনো প্ল্যাটফর্মে আজকে তাদের বাচ্চাকে দেখতে পাচ্ছেন, তাহলে ভাবুন তাদের বাবা মায়ের ধৈর্যটা কতটা রাখতে হয়েছিল এবং এই জায়গাটাকে বের করেছিলেন। মানে ছেলে বা মেয়ে ভালো গান গাইতে পারে বা নাচ করতে পারে বা এগুলো করতে পারে বা আঁকতে পারে সুন্দর করে, প্রত্যেকটা বাচ্চারই একটা করে স্পেশাল কিছু গুণ আছে, সেগুলোকে আপনারা দেখুন, সেগুলোকে লক্ষ্য রাখুন, সেই দিকগুলোতে আপনারা থেরাপিস্ট যাদের কাছে যাচ্ছেন তাদের সাহায্য নিয়ে, ডক্টরদের সাহায্য নিয়ে ধৈর্য ধরে একটা যদি ঠিকঠাক প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারেন, আপনার বাচ্চাও কিন্তু একটা নর্মাল লাইফের মধ্যে ফিরতে পারবে। এবং সবথেকে বড় কথা, আর কিছু সে নাই বা করলো, সে তার নিজের কাজগুলো করতে পারবে, সে নিজেকে কমিউনিকেট করতে পারবে, সে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশতে পারবে। এটাও তো অনেক বড় কথা, যে একদিকটা যখন কম থাকে আর একদিকটা অনেক বেশি থাকে, তো সেই দিকটা আপনারা দেখুন, সেই দিকটা যদি এসে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আপনি নর্মাল লাইফে আনতে পারবেন। এবার ফাইনালি যেটা আমার একটু জিজ্ঞেস করার কথা, যে সিম্পল ডেলি কিছু কিছু রুটিন বা কিছু কিছু জিনিস যেগুলো প্যারেন্টসরা বা ধরুন যারা ওদেরকে গাইড করছে তারা বা ধরুন ফ্যামিলি মেম্বার্সরা এইগুলো কিছু কিছু করলে বা পালন করলে বা সেইভাবে চললে অটিজম বাচ্চা আরও বেশি করে ডেভেলপ করতে পারে। তার আগে আমি যেটা বলতে চাইবো যে কোন জিনিসটা করা উচিত নয় বাড়িতে যাতে অটিজম জাতীয় সমস্যা কম হয়। ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, তো সবার আগে আমি বলবো যে বাড়িতে যখন আপনারা অফিস থেকে ফিরছেন ফোনটা দূরে রাখুন। বাচ্চাকে ফোনটা দিয়ে দিলাম, বাচ্চাও ফোনে ব্যস্ত হয়ে গেল, আমরাও ফোনে ব্যস্ত হয়ে গেলাম, সবাই আমরা ওটিটি প্ল্যাটফর্মে কিছু না কিছু দেখলাম, সেইটা তো সবার আগে বন্ধ করাটা দরকার। যতটা সময় পাচ্ছেন বাচ্চাদেরকে সময় দিন, কারণ যত আপনারা বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, কথা বলবেন, বা আগেকার দিনে যেরকম করা হতো পিকচার বুকস, ফ্ল্যাশ কার্ড যেগুলো দেখানো, আইডেন্টিফাই করানো, রাইমস শোনানো রাদার দ্যান অডিওগুলো শোনান, তাহলেই কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা অনেকটা নর্মাল পথে হওয়ার চান্স থাকে। অটিজম হয়ে গেলে তো নিউরো ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান থেকে শুরু করে থেরাপিস্ট যারা আছেন তারা সবসময়ই বা আমাদের গাইড করতে থাকেন যে কোনগুলো করা উচিত বা বাড়িতে কি কি থেরাপিস তারা করতে পারছেন। বা আপনারা যখন এইসব থেরাপি সেন্টার্সে যাচ্ছেন, যদি মনে হচ্ছে না আজকে অনেক কিছু শিখিয়ে দেওয়া হলো, ওখানে পারমিশন নিয়ে আপনারা চাইলে ভিডিও করে এসে বাড়িতে সেম জিনিসগুলোই দিনের পর দিন আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কি হলো, বাড়িতেও একটা থেরাপি কন্টিনিউয়াস প্রসেস একটা চলতেই থাকলো। এবং প্রচুর বাচ্চা আছে যারা এই কন্টিনিউয়াস থেরাপিতে অনেকটাই আমরা দেখি, যখন আমাদের কাছে রুটিন ভিজিটসে আসে আমরা দেখি প্রত্যেকটা ভিজিটেই দেখি যে 3-4 মাস পরে যখন আসছে অনেকটাই ইমপ্রুভ করে গেছে। এবং সময়ের সাথে অনেক সময় মনে রাখাও মুশকিল হয়ে যায় যে তাদের এক সময় অটিজম ডায়াগনোসিস ছিল, মানে সেটাও হয়েছে। অ্যাবসলিউটলি। তো সেই সময়টাতে কতটা ভালো লাগে দেখুন, একটা ডক্টর হিসেবে উনি যখন বলছেন যে একটা বাচ্চা এসেছিল এরকম এরকম প্রবলেম নিয়ে, তারপর যখন সে বেশ কিছুদিন থেরাপি করার পরে যখন তাকে দেখছেন উনি, তখন দেখছেন যে সেই প্রবলেমগুলো চলে গেছে, তখন অ্যাজ আ গাইড হিসেবে বলুন, একটা মানে ডক্টর তো সঠিক পথের দিশাটা আপনাকে দেখান, তো তিনি তো একজন মানে গাইড হিসেবেই চলেন, যে আপনি তার দেখানো পথে আপনি চলছেন। এবং সেটা আপনি বাবা মা হিসেবে যতটা আপনাদের তো ভালো লাগা থাকেই, ডক্টরদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ভীষণ ভালো লাগা থাকে যে এই জায়গায় এই তাড়াতাড়ি করে এইটা আমরা বলেছিলাম বলে বা এই জিনিসগুলো করেছিলাম বলে আজকে বাচ্চাটা কিন্তু এতটা
সুস্থ স্বাভাবিক জায়গায় যেতে পেরেছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল বলুন, দুর্গাপুর বলুন, ভীষণ ভালো একটা কাজ করছে। এই প্রত্যেকটা মানে শাখাগুলো, মানে বিভিন্ন ধরনের শাখা ধরে ধরে একদম ওনারা কাজ করছেন, ডক্টররা কাজ করছেন ভীষণভাবে। তারা কেয়ারিং, একটা হোমলি অ্যাটমসফিয়ার আপনারা সেখানে গেলে পাবেন। সুতরাং দুর্গাপুরে আপনারা যারা আছেন তারা তো আছেন, এখন তো আসানসোলেও খুব সহজভাবে আপনারা আসানসোলের মানুষজনেরা বা আশেপাশের রাজ্য থেকেও, ঝাড়খণ্ড ফারখণ্ড থেকেও প্রচুর মানুষজন আসছেন। তো সুতরাং আর কোনো রকমের চিন্তা না করে ওই ভয় আর দ্বিধাটাকে কাটিয়ে আপনারা অতি সত্বর, যদি বাচ্চাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা, এরকম কোনো প্রবলেম দেখেন, খুব তাড়াতাড়ি ডক্টরদের সাথে যোগাযোগ করুন এবং হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আসুন। তারা আপনাকে একেবারে ঠিকঠাক একটা পথের সন্ধান, একটা দিশা কিন্তু দেখাবেন এবং সেটা দিয়ে যদি আপনারা চলতে পারেন, সেটা ধরে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক জীবনের মধ্যে চলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি প্রবলেম প্রচুর মানে বেশি থাকে বা ধরুন ধরতে প্রচুর দেরি হয়ে যায়, তাহলে কিন্তু হয়তো বা একটু সমস্যা হয়, কিন্তু সে মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাচ্চা এই থেরাপিগুলোর মধ্যে দিয়ে যখন যায় তারপরে কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেকেন্ডলি হচ্ছে আপনাদেরকে, অর্থাৎ অভিভাবকদের এবং ফ্যামিলি মেম্বার্সদের ভীষণভাবে ওদের সঙ্গে কথা বলতে হবে। ফোনটাকে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা আগে যখন আমরা মানে যে লাইফটা লিড করতাম, মানে একটা বাবা মাকে দেখেই তো একটা বাচ্চা শেখে। তো আমরা যেরকম আগে বাড়ি টাড়ি গেলে একটা মানে অফ টাইমে আমরা একটা বই নিয়ে পড়তাম বা করতাম, এখন তো আমাদের হাতে সবসময় ফোন। তো সুতরাং বাচ্চারাও সেটা এখন বই পড়া, ওই যে আমরা বলি যে এখনকার প্রজন্ম কেউ বই পড়ছে না, তো সেটা তো আমাদের দেখেই শিখেছে, আমাদের আগের প্রজন্মকে দেখেই শিখেছে। আমরাই ফোন নিয়ে এত ঘাটাঘাটি করি, এত বেশি ব্যস্ত থাকি। তো সুতরাং আমাদেরও কিছু করার নেই যে এত, ধরুন আপনি যে প্রফেশনে আছেন, আপনাদেরও বোধহয় অনেকগুলো গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনাদের সবসময় অ্যাটেন্ড করতে হয় বা সবসময় সেটাতে রেসপন্স করতে হয়। প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রেই এখন এত ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু ওই একটা কি যে অনেক হাজারো ব্যস্ততা থাক, কিন্তু আমাদের কাছে তো আমাদের ছেলে মেয়েরাই, আমাদের পরবর্তী প্রজন্মই তো সব থেকে আগে। তো সুতরাং তারা কিভাবে ভালো থাকবে, তাদেরকে কি করে আমরা গুড হ্যাবিটগুলো শেখাতে পারবো, এই গুড হ্যাবিটগুলোর মধ্য দিয়ে, এই ভালো একটা লাইফস্টাইলের মধ্য দিয়ে তাদের জীবনটা কি করে সুন্দর হবে, বা এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে তারা যাতে না পড়ে, সেগুলো দেখা একটা ফ্যামিলির এবং একটা বাবা মায়ের খুব দরকার। অনেক ধৈর্য রাখতে হয় মানে বাচ্চাদের মানুষ করতে গেলে, আর বিশেষ করে যারা মানে যদি কোনো বাড়িতে অটিজমের বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই তাদেরকে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হয় এবং ধৈর্য হারাবেন না। ডক্টর দেবদীপ মুখোপাধ্যায় যেটা বারবার বলছেন যে ধৈর্য হারাবেন না এবং সবার আগে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার বাচ্চা আবারও স্বাভাবিক জীবনের মধ্যে ফিরতে পারবেন। এবং একটুখানি মানে এক্ষেত্রে বলবো যে একটু এখন যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখা যাচ্ছে যে সচেতনতামূলক যা যা কিছু, কোথায় গেলে আপনারা এগুলো পাবেন, সেগুলোর দিকে একটু নজর রাখুন। কোথায় গেলে, কোন জায়গাটায় গেলে আপনার বাচ্চা ভালো করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, সেইগুলো একটু অ্যাটেন্ড করুন, সেই জায়গায় যান, বাচ্চাদের সঙ্গে কথা বলুন, বাচ্চাদের লাইফস্টাইল ঠিক করুন। মানে বাচ্চাদের ওই যে সমস্ত সুকুমার বৃত্তিগুলো রয়েছে সেগুলোকে মানে করার চেষ্টা করুন, খুব প্রয়োজন, সেগুলোকে একটু দেখুন। তো সুতরাং এগুলোই ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়ও আপনাদেরকে অ্যাডভাইস করলো, আমিও আরেকবার করে ঝালাই করে দিলাম আপনাদের যে অটিজমে যে সমস্ত বাচ্চারা মানে চলে গেছে বা যাদের এটা অটিজম রয়েছে, তারা কি কি প্রসেসের মধ্যে দিয়ে গেলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটা আমাদের আলোচনার মধ্যে দিয়ে একটা রূপরেখা তো নিশ্চয়ই আপনারা পেলেন। তো সেইটা ধরে একটু এগিয়ে যান, একটু আমরা সকলে মিলে একসাথে হয়ে এই যে সচেতনতামূলক কথা আজকে ডক্টর দেবদীপ মুখোপাধ্যায় বললেন, সেগুলোকে আমাদের যারা আশেপাশের মানুষজন আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদের যদি বাড়িতে এরকম কোনো ধরনের কোনো বাচ্চা থাকে তাদের কাছে আমরা একটু পৌঁছে দিই। এইভাবেই আস্তে আস্তে একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, এরকমভাবেই সচেতনতা বার্তা ছড়িয়ে যাবে, এইটুকু আশা করে আজকে ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এক্সপ্রেস নিউজে আসার জন্য এবং এত সুন্দর একটা গঠনমূলক আলোচনা অটিজম নিয়ে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এবং থ্যাংক ইউ, এবং ধন্যবাদ আপনাদেরকে, আমাদের দর্শকদের যারা প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং আমাদের সাজেশন দেন যে কিভাবে আরও এগিয়ে চলা যায় এবং আরও সুন্দর করা যায় অনুষ্ঠান। আমরাও আপনাদের জন্য আরও কী নতুন নতুন সমস্যা এবং হেলথ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে হেলথ এক্সপ্রেসে প্রত্যেক দিন আসবো, এটুকু কথা দিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।